দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন সিনহা, দুর্নীতির মামলায় 11 বছরের সাজা। করোনা চিকিৎসায় মলনুপিরাভির ক্যাপসুল ব্যবহারের অনুমতি, এ বছর টিকা পাবে 50% মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি 14 দিন পর উদ্ধার, ভেতরের পানি ফেলে ভাসানোর চেষ্টা। ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম আজ এ রায় দেন। 11 বছরের মধ্যে ঋণ জালিয়াতির জন্য 4 বছর এবং অর্থ পাচারের জন্য 7 বছরের সাজা হয়েছে। মামলার 11 আসামির মধ্যে এস.কে. সিনহা ছাড়াও 8 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তারা হলেন ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাউদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শামীম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি, এস.কে. সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা ও রণজিতের স্ত্রী শান্ত্রী রায়। খালাস পেয়েছেন মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামের 2 আসামি। জনাব সিনহা সাহেবকে তিনি 7 বছর এবং 4 বছর, মোট 11 বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো 3 বছর, কারো 4 বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এস.কে. সিনহার 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার 78 লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল, সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে এই রায় যেভাবে প্রচার করা হয়েছে সেখানে আমাদের বিবেচনায়, যেহেতু আমরা মামলা পরিচালনা করেছি, সেখানে মনে হয়েছে যে আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। জাজমেন্ট পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রায় ঘোষণার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ছিলেন সহকর্মী আসিফ জামান। এ বিষয়ে আরও তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন তিনি। আসিফ, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো দেশেই দুর্নীতির মামলায় প্রধান বিচারপতির সাজা হওয়ার ঘটনা কিন্তু বিরল। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন? ইফতেখার, আপনি যেমনটা বলছিলেন যে কোনো প্রধান বিচারপতি কোনো দুর্নীতির মামলায় সাজা হওয়ার ঘটনা আসলেই বিরল এবং সেটি মূলত বাংলাদেশের যেটি হয়েছে, সদ্য সাবেক বিচারপতি এস.কে. সিনহা, যিনি 4 বছর আগে মূলত বিদেশে চলে গিয়েছেন, তার দুর্নীতির মামলার রায়টি হয়েছে এবং উনি বিচারপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সে সময় ফার্মার্স ব্যাংকে চাপ প্রয়োগ করে একদিনের মাধ্যমে তিনি ঋণ করিয়েছিলেন এবং সেখানে তার যে উত্তরার প্লটটি রয়েছে সেই প্লটে 2 জন ব্যক্তিকে তিনি কাগজ হস্তান্তর করে সেখানে মালিকানা দেখিয়ে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়েছিলেন। মূলত এই বিষয়টি যখন দুদক আমলে নিয়ে সেটির তদন্ত করছিল এবং সে সময় দুদক মূলত এই ঘটনায় 11 জনের সংশ্লিষ্টতা পায় এবং এই 11 জনকেই দুদক আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় এবং সেই অভিযোগপত্র গঠনের পরে আদালত মূলত বিচার প্রক্রিয়া শুরু করে। সেই বিচারে মূলত প্রধান আসামি ছিলেন এস.কে. সিনহা। মূলত এটি দুর্নীতির মামলা হলেও পরবর্তীতে এটি এস.কে. সিনহার দুর্নীতির মামলা হিসেবেই মূলত বেশি পরিচিত পায় সাধারণ মানুষের কাছে, কারণ সাবেক বিচারপতি তিনি যেভাবে দুর্নীতিতে জড়িয়েছেন সেই বিষয়টি আসলে অনেকটা সামনে চলে আসে এবং সে কারণে এস.কে. সিনহা প্রধান আসামি, যাকে 11 বছর আদালত সাজা দিয়েছে। যদিও মামলা একটি ছিল, এর 2টি ধারাতে 11 বছর সাজা দেয়া হয়েছে। এখানে 4 বছর সাজা দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের আইনের মামলা রায়ে এবং 7 বছর তিনি সাজা পেয়েছেন মানি লন্ডারিং এর জন্য এবং একই সঙ্গে তাকে 45 লক্ষ টাকা অর্থদণ্ড হয়েছে এবং তার 78 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদ বাজেয়াপ্ত, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, এস.কে. সিনহা যেহেতু পলাতক রয়েছেন, একই সঙ্গে কিন্তু আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই মামলাতে 11 আসামির মধ্যে মূলত 4 জন পলাতক রয়েছেন, 4 জনের বিরুদ্ধেই মূলত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে 2 জন ব্যক্তি, অর্থাৎ যারা টাঙ্গাইলের 2 অধিবাসী শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহা, যাদেরকে মূলত আদালত খালাস দিয়েছেন, অর্থাৎ এই 2 ভুক্তভোগীকে
এসকে সিনহা তার প্লটের মালিকানা দেখিয়ে ব্যাংকের ঋণ নিয়েছিলেন। এছাড়া আর বাকি 9 জন যিনি যারা সাজাপ্রাপ্ত তাদের বিভিন্ন মেয়াদে আদালত সাজা দিয়েছে এবং সেই সাজার তারা কিন্তু ফার্মার্স ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী ছিলেন। আর এই সাজার বিষয়ে মূলত রাষ্ট্রপক্ষ যেটি জানিয়েছে যে কেউই আসলে আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহার এই সাজা আদালত ঘোষণার পরেই তারা মূলত এই অভিব্যক্তিটি দিয়েছেন যে আইনের ঊর্ধ্বে যে রাষ্ট্রের কোনো ব্যক্তিই নয়, তিনি যে পদেরই হয়ে থাকেন না কেন, যে পদেই আসীন হয়ে না থাকে হোক না কেন, মূলত আজকের এই রায়ের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। তবে আসামি পক্ষ কিন্তু চিরাচরিতভাবেই তারা বলেছেন যে সাবেক বিচারপতির এই ধরনের সাজা দেওয়ার ঘটনাটি অনেকটা বিরল এবং একই সঙ্গে তারা বিচার ব্যবস্থাপনার একটি চিত্র আসলে গণমাধ্যমের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ যে কথাটি বলছেন যে দুর্নীতি এর মামলায় কিন্তু খুবই সম্প্রতি বেশ বড় বড় দায়িত্বশীল বা যারা বেশ বড় ও রাজনৈতিক ব্যক্তি ছিলেন তাদের সাজা হয়েছে এবং তারা সেটি উল্লেখ করে বলেছেন যে এসকে সিনহার রায়টিও আসলে সেটিই প্রমাণ করছে। ধন্যবাদ ইফতেখার আপনাকে। আসিফ, আপনাকেও ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 1 জন ও চট্টগ্রামে 2 জন মারা গেছে। তবে দেশের অন্য 6 বিভাগে 24 ঘন্টায় কেউ মারা যায়নি। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 206 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 17,530টি। এতে শনাক্তের হার শতকরা 1.18%। দেশে করোনা শনাক্ত হয়েছে 15,71,434 জনের। এর মধ্যে মারা গেছে 27,904 জন। একদিনে সুস্থ হয়েছে 356 জন। মোট সুস্থ হয়েছে 15,35,390 জন। করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি ব্যবহার ও বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রথম প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ও এসকেএফ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমতি পেয়েছে। দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে 50 টাকা। সকালে ও রাতে 4টা করে 5 দিন এই ক্যাপসুল খেতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা যাবে না। মহাপরিচালক বলেন, করোনার নতুন ওষুধ মলনুপিরাভির উৎপাদনের জন্য ইতোমধ্যে স্কয়ার, রেনেটা ও বিকন ফার্মা সহ আরও 8টি প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই বাছাইয়ের কাজ চলছে। ইউনাইটেড কিংডমের যে রেগুলেটরি অথরিটি, ওনারা গত 4 নভেম্বর ওনারা অ্যাপ্রুভাল দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আমাদের দেশেও আমরা গতকালকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধটির ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি এবং ওনারা মার্কেটিং অথরাইজেশন পেয়েছেন, ওনারা এটা মার্কেটে নিয়ে এসছেন এবং আজকে আমরা এসকে ফার্মাসিউটিক্যালসকে আমরা এই ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 50 ভাগ ও মার্চের মধ্যে 80 ভাগ মানুষ করোনা টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার সরকারের কাছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 2 কোটি সিনোফার্মের টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় সচিব জানান, বিভিন্ন উৎস থেকে 28 কোটি টিকা প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেছে। চলতি মাসে 3 থেকে 3.5 কোটি ডোজ টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবেলায় বাংলাদেশ এগিয়ে আছে। দেশের রিকশা ও ভ্যান চালকরাও মডার্না, ফাইজারের টিকা পেয়েছে। গতকাল রাত্রে মেসেজ পেলাম আমাদের আরও প্রায় 5.5 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা দিবে কোভ্যাক্সের মাধ্যমে, 2 মিলিয়ন দিবে ফ্রান্স আর 3.5 মিলিয়ন নর্মাল। ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমাদের যে টার্গেট 50 তার বেশি হয়ে যাবে। মার্চের ভিতরে আমরা 80% দিতে পারবো ইনশাল্লাহ। ই কমার্স খাতের তদারকি ও ভোক্তার সুরক্ষায় গঠন করা কমিটি কাল মন্ত্রিসভার কাছে প্রতিবেদন জমা দেবে। আজ সচিবালয়ে কথা জানান কমিটির সভাপতি AHM শফিকুজ্জামান। তিনি জানান, আটকে থাকা 214 কোটি টাকার মধ্যে যেগুলোতে মামলা নেই সেই টাকা দ্রুত ফেরত পাবেন গ্রাহকরা। ই কমার্স খাতের তদারকি ও গ্রাহকের সুরক্ষায় গত 13 অক্টোবর 15 সদস্যের কমিটি করে দেয় মন্ত্রিসভা। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটিকে প্রতিবেদন দিতে সময় দেয়া হয় 1 মাস। ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সাথে 3 দফায় বৈঠক করে কমিটি। সচিবালয়ে মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত হয় এই খাতের ব্যবসায়ীদের ইউনিক বিজনেস আইডির বিষয়। আগামীকালকে ক্যাবিনেটে এটা রিপোর্ট দেব। সেই রিপোর্টের মধ্যে মূলত যে বিষয়গুলো থাকবে সেটা হলো যে ওরা আমাদের ক্যাবিনেট থেকে যে
টিওআর করে দিয়েছে সেইটাই ফোকাস করা হবে। ইউবিআইডি করছি, আপনারা জানেন যে এটা আমরা অলরেডি এটার হার্ড কপি করা হয়েছে, এটা সফট কপি এবং একটা অ্যাপস যেটা ডেভেলপ করা এটা A2I করে দিচ্ছে এবং আজকে A2I আমাদেরকে জানিয়েছে সেটা আমরা খুব শিগগিরই এটা আমরা লঞ্চ করতে পারবো। তিনি জানান, গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা পেতে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আইনি প্রক্রিয়ার সমাধানে মতামত চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। স্ক্রস সার্ভিসের যে টাকাটা আছে আমাদের 214 কোটি টাকা 30 জুনের পরে, সেই টাকাটা ফেরত দেওয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের লেজিসলেটিভ ডিভিশন যে আছে তার কাছে আমরা লিগ্যাল ওপিনিয়ন চেয়েছি। তা আমার যেটা ধারণা যে আমরা মানে একদম নিষ্কণ্টকভাবে, মানে কোনো মামলা নেই বা এরকম কিছু টাকা আমরা খুব শিগগিরই ফেরত দিতে পারবো। যে সিস্টেমে টাকাটা দিয়েছে আপনারা জানেন যে এই টাকাটা তো অনলাইন পেমেন্টে হয় এবং ফেরত যাওয়াটা তাকে অনলাইনেই তাকে ফেরত দেওয়া হবে। কমিটির প্রধান বলেন, অনেক গ্রাহক পণ্য পেয়ে গেছেন, তারা টাকা ফেরত পাবেন না। ইভ্যালি হলো মহামান্য হাইকোর্ট থেকে তাদেরকে আপনার একটা কমিটি করে দিয়েছে, ইভ্যালির বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। যুক্তরাজ্যের লন্ডন থেকে ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এ সফরে ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26-এ অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য সফরে যান তিনি। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের কাজ শেষ, পানি সেচের কাজ চলছে। এখন আমানত শাহ পুরোপুরি দৃশ্যমান হয়েছে। দুর্ঘটনার 14 দিন পর ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। এখন ফেরির ভেতরে জমে থাকা পানি বের করা হচ্ছে। এছাড়া উইঞ্চ বার্জগুলো দিয়ে ফেরির পেছনের ইঞ্জিনের অংশ দুপুর 3টার দিকে ওঠানো হয়। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভেতরে প্রায় 100 ছিদ্র মেরামতের কাজ করছে উদ্ধারকর্মীরা। মেরামত শেষে ফেরিটি ভাসানো হবে এবং 2 দিন পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে। দর্শক, এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, আমানত শাহ ফেরি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া কি, আমাদের বিস্তারিত জানাবেন। যদি বলি, প্রথমে যেটি জানাতে চাই যে জেনুইন এন্টারপ্রাইজ বেসরকারি যে প্রতিষ্ঠান ফেরিটি উদ্ধার করেছে। আজকে 14তম দিনে এসে কিন্তু আমানত শাহ ফেরিটি উদ্ধার হলো। এটি বিআরডব্লিউটিসির কাছে ফেরিটি উদ্ধার হলো। এটি বিআরডব্লিউটিসির কাছে হয়তো 1 দিন বা 2 দিন পরে হস্তান্তর করবে জেনুইন এন্টারপ্রাইজ। তবে তার আগে এই ফেরিটির উদ্ধার হলেও কিছু পরীক্ষা নিরীক্ষার কাজ রয়েছে, যে এটি পানিতে ভাসবে কিনা, কোনো ছিদ্র রয়েছে কিনা, কিছু পরীক্ষা নিরীক্ষা তারা দেখবে। 2 দিন কিন্তু তারা অবজারভেশনে রাখবে, তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দিবে। ইফতেখার, আপনাকে যদি দেখাই, এই সেই আমানত শাহ ফেরি যেটি গত 27শে অক্টোবর কিন্তু এই 5 নম্বর ঘাটে কিন্তু ডুবে গিয়েছিল। এটি এখন দৃশ্যমান। পুরোটো ফেরি কিন্তু জেনুইন এন্টারপ্রাইজের যে কর্মী দল আছে তারা কিন্তু উদ্ধার করেছে। এখন কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, কিছু ছিদ্র রয়েছে ফেরিগুলোতে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামত কাজ কিন্তু এখন চলছে। কিন্তু পুরোপুরি যে পানির উপরে উদ্ধার তৎপরতা, যে উদ্ধার কাজ, যে উদ্ধার অভিযান, সেটি কিন্তু শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এখন শুধু কিছু আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো আছে, যে ছিদ্রগুলো দেখা এবং এটি কতটুকু সময় পর্যন্ত পানিতে ভেসে থাকে, সেগুলোর প্রক্রিয়া করতে 1 থেকে 2 দিন পরেই আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেনুইন এন্টারপ্রাইজ বুঝিয়ে দিবেন। এ পর্যন্ত এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর না থাকলেও অভিযানের 4র্থ দিন পর্যন্ত 19টি যানবাহন কিন্তু এই ফেরি থেকে উদ্ধার করা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে আসলে পাটুরিয়া ঘাটের উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি। ইফতেখার। জাহিদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণ, মসজিদের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক আবু সায়েদ এই মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, সাবেক কাউন্সিলর মানিক লালখান বাজার এলাকায় জেলা প্রশাসনের মালিকানাধীন পাহাড়ে বাংলো বানিয়ে সেখানে 2টি পানির হাউসে মাছ চাষ করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া পাহাড় কেটে তার পাদদেশে 13টি ছোট বড় ঘর নির্মাণ করে সমাজের নিম্ন আয়ের লোকজনের কাছে তা ভাড়া দিয়ে আসছেন। মানিক ও জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সল সিদ্দিকী পরস্পর যোগসাজশে অবৈধ চুক্তি করে সরকারি জায়গা দখল করে হস্তান্তর করেছেন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহতের ঘটনায় 15 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও মামলা হয়নি। সাবেক ইউপি সদস্য ও গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাথুলি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে গাংনীর ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে সোমবার 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কুপিয়ে হত্যা করা হয় 2 ভাইকে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছে। 21 নভেম্বর পর্যন্ত প্রতিদিন 5 শিফটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এবার 1889টি আসনের বিপরীতে 3,08,606 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলে আগুনে অন্তত 25 শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার বয়স 5 থেকে 6 বছরের মধ্যে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের মারাদিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরটির মেয়র চাইবো আবু বাক্কার। সকালে শ্রেণীকক্ষে পাঠদান শুরুর কিছুক্ষণ পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 3টি শ্রেণীকক্ষ পুড়ে যায়। বিদ্যালয়টি খড়ের তৈরি ছিল। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ জানা যায়নি। স্কুলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বেলারুশের কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীকে সীমান্তে আটকে দিয়েছে পোল্যান্ড। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে তার কাটার বেড়া ভেঙে তারা প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয়। পোল্যান্ডের অভিযোগ, এসব অভিবাসন প্রত্যাশীকে সীমান্তে ঠেলে দিয়েছে বেলারুশ। একে শত্রুতামূলক কার্যকলাপের শামিল বলে উল্লেখ করেছেন তারা। অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রায় 12,000 সেনা মোতায়েন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ওবামা। পরিবেশ সুরক্ষায় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলমান কাজের অগ্রগতিকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। করোনা ভাইরাসে শনিবার বিশ্বে 5,531 জন মারা গেছে। আক্রান্ত হয়েছে 3,68,000-এর বেশি। 22 নভেম্বর থেকে অনুমোদিত করোনা টিকার তালিকায় চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম আর ভারতের কোভ্যাক্সিন টিকাকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য। ফলে অন্যান্য অনুমোদিত টিকা ছাড়াও এই 3টি টিকার যে কোনো একটি ডোজ সম্পন্ন করা নাগরিকরা কোয়ারেন্টিন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পাবেন। এদিকে 8 ডিসেম্বর থেকে স্বেচ্ছায় করোনা টিকা না নেওয়া ব্যক্তিরা ভাইরাসটিতে আক্রান্ত হলে তাদের চিকিৎসার খরচ নিজেদের বহনের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর। খেলার খবর।
শ্রীলঙ্কায় অতি বৃষ্টির কারণে আরও এক দফা পেয়েছিল প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসের ট্রফিতে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সোমবার ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রথম দফায় 24 ঘন্টা পিছিয়ে তা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শ্রীলঙ্কায় অতি বৃষ্টির কারণে ম্যাচটি আরও একদিন পেছানো হলো। ফলে বাড়তি একদিন অনুশীলনের সুযোগও পেয়েছে দুই দল। তবে সিশেলসের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। সিশেলসের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলা দলটিকে কাছ থেকে দেখেছে বাংলাদেশ। জয় দিয়ে তাই প্রতিযোগিতা শুরু করতে চায় তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য টি-20 দল ঘোষণা করেছে পাকিস্তান। 18 জনের দলে আছেন এবার টি-20 বিশ্বকাপে 17 জন। দল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ হাফিজ। তরুণদের সুযোগ দিতে হাফিজের এই সিদ্ধান্ত। তার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দলে ডেকেছে আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদকে। এবছর 54.5 গড়ে 654 রান করে ইফতেখার বিশ্বকাপ দলে ছিলেন না। বাংলাদেশ সফরেও ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। 2 টেস্টের সিরিজের জন্য দল পরে ঘোষণা করবে পিসিবি। আগামী 19, 20 ও 22 নভেম্বর হবে টি-20 সিরিজের 3টি ম্যাচ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন সিনহা। দুর্নীতির মামলায় 11 বছরের সাজা। করোনা চিকিৎসায় মলনুপিরাভির ক্যাপসুল ব্যবহারের অনুমতি। এবছর টিকা পাবে 50% মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি 14 দিন পর উদ্ধার। ভেতরের পানি ফেলে ভাসানোর চেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সময় সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।